নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে আপনারা অনেকেই জানেন যে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ, যে দোষের কারণে বিবাহিত জীবনে সমস্যা হয়। আমি এর আগে আলোচনা করেছিলাম যে এই দোষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, এবং আরেকটা যোগ জানবেন যে সেটাও ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষের তুলনায় আরও বেশি কিন্তু খারাপ দোষ তৈরি হয় বা খারাপ সময় তৈরি হয় বা খারাপ সম্পর্ক তৈরি হয় সেই বিবাহিত জীবনে জাতক জাতিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। সেটা হচ্ছে সেই যোগটা হচ্ছে বিষকন্যা যোগ। অর্থাৎ এই বিষকন্যা যোগ যদি জন্মছকে থাকে তাহলে সেই সকল জাতক বা সেই সকল জাতিকার ক্ষেত্রে বিশেষ করে সমস্যা তৈরি হয়। এই বিষকন্যা যোগ কিভাবে তৈরি হয় দেখবেন যে এই বিষকন্যা যোগের কারণে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটা একটু বলে দিই। কারণ এখানে বলা হচ্ছে যে এই বিষকন্যা যোগে অশুভত্ব তৈরি হয়, শরীর স্বাস্থ্য ভালো যায় না, এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক সুখী জীবন তৈরি হয় না এদের। এবং কোনো কোনো সময় এরা সুখী বিবাহিত জীবনের অন্তরায়ে থেকে যায়, এবং কোনো কোনো সময় তারা বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়ে যায়। তৃতীয় ব্যক্তি কোনো কোনো সময় তাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে। কখনো কখনো দেখা গেল যে এরা সাধারণত স্বাভাবিক জীবনযাপন লিড করে না। অর্থাৎ বলা হচ্ছে এদের লাইফস্টাইলটা মডার্ন লাইফস্টাইলের দিকে এরা নিয়ে যেতে চায় অনেক সময়, এবং যেটাকে বলা হয় বৈধব্য যোগের তুলনায় আরও খারাপ একটা যোগ এই বিষকন্যা যোগ। এবং এই বিষকন্যা যোগে যদি জাতক জাতিকার বিবাহ হয়, অর্থাৎ একজনের বিষকন্যা যোগ আছে বা তার সঙ্গে বিবাহ হলো, তাহলে তাদের বিবাহিত জীবন দুর্বিষহ তৈরি হয়, এবং এরা সাধারণত তাদের সংসার জীবনে বেশি দিন স্টে করতে চায় না বা থাকতেই পছন্দ করে না। আবার কোনো কোনো সময় দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে যে 1 মাস 2 মাসেই তার বিবাহ বন্ধন থেকে তারা ছিন্ন হয়ে তারা কিন্তু অন্য জায়গায় অন্য সম্পর্কে তৈরি হয়েছে, বা দেখা গেল সে তার বিবাহ বন্ধনে সে আবদ্ধ থাকতে চায় না। আবার কখনো কখনো দেখবেন যে বিবাহ যোগ তৈরি হয়ে গেল, দুটো পরিবারের মধ্যে যোগাযোগ তৈরি হয়ে গেল, তারপরে লাস্টে গিয়ে সে বিবাহটা হলো না, এরকম কানেকশন হয়। আবার কখনো কখনো জানবেন যে বিবাহ ঠিক হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেলো যে যার বিষকন্যা যোগ আছে, যার সঙ্গে বিবাহ হবে, তার পরিবারের কেউ না কেউ হয়তো গত হয়ে যায়, বা কোনো রকমের তাদের মধ্যে কোনো বাধা তৈরি হয়। কোনো ধরনের দেখা গেলো কোনো হঠাৎ করে বাধা, হঠাৎ করে কেউ গত হয়ে যায়, হঠাৎ করে কেউ মারা যায়, এই রকম সমস্যাগুলো তৈরি হয় কিন্তু এই বিষকন্যা যোগ যদি থাকে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রেও দেখা যায়, কখনো কখনো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এগুলো দেখা যায়, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে বেশি এফেক্টেড। আমরা সবসময় দেখবেন মেয়েদেরকে বেশি দোষারোপ করি, কিন্তু এর দোষটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও রয়েছে। কিন্তু বিশেষ করে মেয়েদের কখন হয় এই বিষকন্যা যোগ, কারণ এখানে বিশেষ করে একটা মেয়ে তার নিজস্ব বাড়ি কিন্তু সেটা ত্যাগ করে সে শ্বশুর বাড়িতে যাচ্ছে, এবং সেখানেই তার সমস্ত তার কিন্তু সুখ শান্তি সব কিছু সেখানেই তার মধ্যে কিন্তু থাকবে। এবং সেই জন্যই এই কানেকশানটা বলা হচ্ছে 3 রকমভাবে একটা জাতক জাতিকার জীবনে থাকতে পারে। আমরা পড়ি না যে গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে তিথি, এগুলো যে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সেই জন্য তিথি নক্ষত্র দেখে একটা বিবাহ বা মঙ্গল অনুষ্ঠানের জন্য আমরা পঞ্জিকা দেখে তারপরে ঠিক করি। তাহলে এগুলো প্রত্যেকটা কানেক্টেড। আমরা প্রথম অবস্থায় সেই জন্যই জানি যে এখানে আরেকটা জিনিস জেনে রাখুন যে এইটা 3 ধরনের যোগের কারণে হয়। একটা হচ্ছে বার, অর্থাৎ এটাও জানবেন যে এই রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত যে 7টা বার রয়েছে সারা সপ্তাহে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা জাতক জাতিকা কোন বারে জন্মগ্রহণ করলো, কোন বারে তার জন্মগ্রহণ হলো, কোন বারগুলোতে তার শুভ যোগ রয়েছে, এগুলো যথেষ্ট যোগ। এবং আমি নক্ষত্র তো অবশ্যই বলি যে জাতক জাতিকা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলো। 27টা নক্ষত্র রয়েছে এখানে। এই 27টা নক্ষত্রের যে 7টা আমরা বলি না 9টা গ্রহ রয়েছে, এই 9টা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। এই 3টে করে নক্ষত্র কোন নক্ষত্রে কোনভাবে কী ধরনের ফল দেয়, এগুলো কিন্তু এই জাতক জাতিকার ওপর কিন্তু তৈরি হয় বা জাতক জাতিকার মধ্যে দেখা যায়। সেই জন্য বলা হয় চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রটাই বেশি অ্যাক্টিভ হয়, বা সেটাই তার নক্ষত্র তৈরি হয়, এবং সেটাই তার দশা তৈরি হয়।
সেই দশাতে সে জন্মগ্রহণ করলো, সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা তার কানেকশান পেল। তাহলে এটাও যেমন বললাম। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তিথি, অর্থাৎ কোন তিথিতে জন্মগ্রহণ করলো। একটা জাতক জাতিকার যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, সেই তিথি কোন তিথিতে কোন তিথিতে তার জন্ম হলো, এটাও কিন্তু খুব ভাইটাল। তাহলে এর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বার, তিথি এবং নক্ষত্রের পরিপ্রেক্ষিতে এই বিষকন্যা যোগ তৈরি হতে পারে একটা জাতিকার মধ্যে। সেই বিষকন্যা বা এই ধরনের যে আমি বললাম যে ব্যভিচারী দোষ বলুন, বা তার উগ্র স্বভাব বলুন, তার একটা বন্ধনের মধ্যে সে থাকতে চায় না, সে সবসময় স্বাধীনতা থাকে এবং তার জীবনের তার লাইফস্টাইলটাকে ভীষণভাবে মডার্ন লাইফস্টাইল লিড করার চেষ্টা করে এবং তার জীবনকে কোনো একটা সীমাবদ্ধর মধ্যে কখনো সে রাখতে চায় না। এবং এই জায়গাগুলো কিন্তু এই বিষকন্যা যোগে তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে আরও দুটো পদ্ধতি রয়েছে, আরও দুটো কানেকশান রয়েছে, সেটাও বলবো। এবং এই যে যোগটা রয়েছে এই কানেকশান, এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দ্বিতীয়ত যে যোগগুলোতে তৈরি হয় সেটা হচ্ছে তিথি এবং নক্ষত্র। মানে এখানে বারটা বাদ, অর্থাৎ বারটা না হলেও হয়, ওই তিথি এবং ওই নক্ষত্র পেলেই তার ক্ষেত্রে কিন্তু এই বিষকন্যা যোগ তৈরি হয়। আবার বলছে জন্ম ছকের যে ভাব, আমরা 12টা ভাব বললাম, এই 12টা ভাবের মধ্যে নির্দিষ্ট কানেকশান। আমরা বিবাহের যে যোগগুলো দেখি সাধারণত বিবাহ ক্ষেত্রে অবশ্যই সপ্তম ভাবের কানেকশান, এই বিবাহ যোগ সপ্তম ভাবের কানেকশান দেয়। এবং এই বিবাহ কখনো কখনো দেখবেন লাভ ম্যারেজের জায়গা রয়েছে, তখন পঞ্চমের থেকে কানেকশান পাই, অর্থাৎ 2, 7, 11 স্বাভাবিক বিবাহ হয়, দেখে শুনে বিবাহ হয়। আর 2, 7, 11 সঙ্গে যখন 5th কানেকশান, পঞ্চমের কানেকশান হয়, তখন সেই জাতক জাতিকার মধ্যে প্রেম করে, পঞ্চম থেকে ভালোবাসা প্রেম দেয়, তাহলে এর কানেকশানে তার বিবাহ হলো, অর্থাৎ নিজে দেখে পছন্দ করে বিবাহ করলো। তাহলে এখানেও কিন্তু বলছে এই বিষকন্যা যোগেরও কানেকশান থাকে। সেটা হচ্ছে কোনো জাতক জাতিকার যে 12টা ভাব রয়েছে, সেই 12টা ভাবের পরিপ্রেক্ষিতে যদি কিছু কানেকশান রয়েছে, সেই কানেকশানগুলো যদি এর জন্মছকের নির্দিষ্ট গ্রহের কানেকশান পেয়ে যায় ওই ভাবগত কানেকশান অনুযায়ী, তাহলে সেই জাতকের মধ্যে বা সেই জাতিকার মধ্যেও কিন্তু বিষকন্যা যোগ তৈরি হয়। তাহলে এই বিষকন্যা যোগ 3 রকমের পদ্ধতিতে হয়, আমি আপনাদেরকে বললাম। তাহলে কখন হয়, অর্থাৎ এই যোগগুলো কিভাবে আসে। একটা জাতক জাতিকা দেখা গেলো জন্মগ্রহণ করেছে, সেই জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে শনিবার জন্মগ্রহণ করেছে, তাহলে শনিবার জন্মগ্রহণ করলে তার মধ্যে বিষকন্যা যোগ হবে না। তাহলে কি না, শনিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু দ্বিতীয়া তিথিতে পেয়েছে, অর্থাৎ সেই শুক্লাপক্ষ বলুন বা কৃষ্ণপক্ষ বলুন, কারণ দুটো পক্ষ পাওয়া যায়, আমরা প্রত্যেকেই জানি, আমরা পঞ্জিকা এগুলো মানে সব সময় পাবো। তাই দুটো পক্ষ হচ্ছে, একটা কৃষ্ণপক্ষ, একটা কিন্তু শুক্লাপক্ষ। এই শুক্লাপক্ষ কৃষ্ণপক্ষের মধ্যে যদি দ্বিতীয়া তিথি পাই, তাহলে এই দ্বিতীয়া তিথিতে যদি জন্মগ্রহণ করে এবং শনিবারে জন্মগ্রহণ করে এবং সেই জাতিকা যদি অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে, এই অশ্লেষা নক্ষত্র কিন্তু এটা বুধের নক্ষত্র, তাহলে এই অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করলো, দ্বিতীয়া তিথিতে পেল এবং শনিবার জন্মগ্রহণ করলো, তাহলে সেই জাতিকার মধ্যে এই ব্যভিচারী বলুন বা এই ধরনের বিষকন্যা যোগ তৈরি হবে। সেই জাতিকার মধ্যে, তার মধ্যে একটা বিষকন্যা যোগ তৈরি হবে। তারা বিবাহিত জীবনে কোনোদিন সফলতা পাবে না এবং বিবাহের পরে তাদের মধ্যে বৈবাহিক জীবনে দুর্বিষহ জায়গা তৈরি হবে। কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তি বা সেই পরিবারটা বিভিন্নভাবে এই জাতিকার দ্বারা কিন্তু প্রতারিত হবে, বা কোনো কোনো সময় এই জাতিকা সেই পরিবারেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে। তাহলে এতটা ভয়ানক পরিস্থিতি, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। এবং আরেকটা কানেকশান, মানে এই ধরনের 3টে হয়, অর্থাৎ এই যে বার বললাম, তিথি বললাম এবং নক্ষত্র অনুযায়ী আরও আছে। বলছে রবিবারে জন্মগ্রহণ করেছে, আমি শনিবার দিয়ে একটা বললাম যে শনিবারে দ্বিতীয়া তিথি এবং অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা এই বিষকন্যার যোগ তৈরি হয়। আবার রবিবারেও বলছে, রবিবারে যদি দ্বাদশী তিথিতে জন্ম হয়, কোনো জাতিকার দেখা গেলো জন্ম হয়েছে রবিবারে দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে এবং শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র পেয়েছে, ওই শতভিষা নক্ষত্র পেয়েছে, দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রবিবার জন্ম হয়েছে, তাহলেও জানবেন এই জাতিকার ক্ষেত্রে বিষকন্যার যোগ তৈরি হলো। তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একাধিক সঙ্গ, একাধিক মানে সঙ্গে মিশে যাওয়া, একাধিকভাবে তার বিবাহিত জীবন, অর্থাৎ একাধিক বিবাহ যোগ রয়েছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। শুধু কিন্তু আমি বারবার বলছি
যে অনেকে হয়তো ভাবেন যে ওই 36 পয়েন্টের মধ্যে 32 পয়েন্ট মিললে মানে রাজ্যটুক হয়ে গেল, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি যেগুলো নিয়ে বলছি। এবং এই যে যোগগুলো কিন্তু দিনান্দান ফল দেয়। এগুলো মাঙ্গলিক দোষ বা দেখা গেলো যে বৈধব্য যোগ বা বিভিন্ন যে কানেকশনের পরিপ্রেক্ষিতে যে বৈবাহিক জীবন সমস্যা রয়েছে, তার থেকে কিন্তু সব থেকে 1 নম্বর পয়েন্ট, মানে এতটা খারাপ দোষ এটা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আরেকটা যোগ রয়েছে, আরেকটা কানেকশন, সেটা হচ্ছে মঙ্গলবার যদি জন্মগ্রহণ করে, মঙ্গলবার জন্মগ্রহণ করেছে সপ্তমী তিথিতে, অর্থাৎ শুক্লাপক্ষ হতে পারে, সে কৃষ্ণপক্ষ হতে পারে, সপ্তমী তিথিতে জন্ম হয়েছে এবং সে বিশাখা নক্ষত্রে জন্ম, ওই বৃহস্পতি নক্ষত্রে জন্ম হয়েছে, বিশাখা নক্ষত্র, তাহলেও জানবেন যে এই সকল জাতিকার ক্ষেত্রে অর্থাৎ বিষকন্যা যোগ তৈরি হয়। তাহলে 3টে হচ্ছে বার, তিথি এবং নক্ষত্র অনুযায়ী বললাম। আর একটা যোগ তৈরি হয় যেটা হচ্ছে খুব পাওয়ারফুল, এবং সেটাও হচ্ছে তিথি, অর্থাৎ এই তিথি এবং নক্ষত্রের কানেকশান। যদি কোনো জাতক জাতিকা, বিশেষ করে এখানে জাতিকার মধ্যেই সেই বিষকন্যা, আপনারা বুঝতেই পারছেন এখানে জাতিকাই এফেক্টেড হয়, এবং সেক্ষেত্রে যদি কোনো জাতিকা চতুর্দশী তিথিতে জন্ম করে, সে শুক্লপক্ষ হতে পারে, কৃষ্ণপক্ষ হতে পারে, চতুর্দশী তিথিতে জন্ম হয়েছে এবং চিত্রা নক্ষত্র পায়, তাহলে চতুর্দশী তিথি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা তিথি, চতুর্দশী তিথি। কারণ এই কিছুদিন আগেই একটা তিথি চলে গেল চতুর্দশী, যে তিথি সেটা হচ্ছে শিবের যে বিবাহ বার্ষিকী গেছিল, শিব পার্বতীর বিবাহ হয়েছিল। তাহলে এই চতুর্দশী তিথিতে যদি কোনো জাতিকার জন্ম হয় এবং সেটা যদি চিত্রা নক্ষত্র থাকে, তাহলেও কিন্তু তার মধ্যে বিষকন্যার যোগ তৈরি হয়। এরা সাধারণত যে একাধিক প্রেম, একাধিক ভালোবাসা, একাধিক মানে এরা বন্ধনে কারোর সঙ্গে একা থাকতে পছন্দ করে না। তাহলে এই একটা কানেকশান, অর্থাৎ শুক্লাপক্ষ বা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং চিত্রা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতিকার মধ্যেও কিন্তু এই ধরনের বিষকন্যা যোগ তৈরি হয়। তৃতীয় কি হচ্ছে, তৃতীয় বিষকন্যা যোগ কিভাবে তৈরি হয় বললাম প্রথমে, যে 3টে উপায়ে কিন্তু একটা জাতক বা জাতিকার জন্মছকে বিষকন্যার যোগ তৈরি হয়। এই তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ভাবগত কানেকশান। আমি প্রথমে বললাম যে সপ্তম ভাব আমাদের বিবাহিত জীবনের কানেকশান দেয়, সেই জন্য বলছে লগ্নে যদি, কারণ লগ্ন হচ্ছে সবসময় সে নিজে একটা জিনিস জানো, তাই লগ্নে বা প্রথম ভাব, লগ্নে যদি শনি এবং পঞ্চমে যদি রবি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে রবি নবমে যদি ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ এই যে এখানে রবির খুব পজিটিভ জায়গা, পঞ্চমভাবে রবি পজিটিভ জায়গা দেয়, আর ভাগ্যস্থানে যদি মঙ্গল দেয় তাহলে ভাগ্য হানি করে দেয়। আর লগ্নে যদি শনি থাকে তার মধ্যে তার যে কিছু নিষ্ঠাবান হয়। তাহলে এই কানেকশান একটা জাতক জাতিকাকে এই বিষকন্যার যোগের কিন্তু ঠেলে দেয়, তার মধ্যে বিষকন্যার যোগ তৈরি হয়। তার বৈবাহিক জীবন সুখকর হয় না, বৈবাহিক জীবনে অনেক সমস্যা থাকে, এবং এই সকল জাতক জাতিকা জীবনে হতাশার মধ্যে থাকে এবং জীবনে প্রত্যেকটা স্টেপ ব্রেক করতে করতে যায়। মানে দেখা যাচ্ছে যে সে বড় হতে হতে হঠাৎ করে তার বাবা হঠাৎ গত হয়ে যেতে পারে, বা তার মাথার ছাদ না থাকতে পারে, মানে এটা মাথার ছাদ থাকে না, মানে এটা একটু বোঝানোর এইরকমই। অর্থাৎ সে পড়াশোনা করছে, তার যে আর্নিং মেম্বার হঠাৎ করে সে অ্যাবসেন্ট হয়ে গেল তার লাইফ থেকে। তাহলে এইরকম জায়গাগুলো তৈরি হয় কিন্তু এই বিষকন্যা যোগ এগুলো। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষকন্যা যোগ তৈরি হয় ভাবগত কানেকশান অনুযায়ী, সেটা হচ্ছে বলছে লগ্নে যদি শুভ এবং অশুভ গ্রহ দুটোই যদি থাকে, এবং ষষ্ঠে যদি দুটি অশুভ গ্রহ থাকে, অর্থাৎ বলা হচ্ছে ষষ্ঠভাবে যদি দুটো অশুভ গ্রহ, ষষ্ঠ ভাবটা কোথায়, ষষ্ঠ ভাবটা কে আগে জানতে হবে, সেটা হচ্ছে সপ্তম ভাবের দ্বাদশ। সপ্তমের দ্বাদশ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার, অর্থাৎ আপনি যার সঙ্গে আপনার বিবাহ হবে তার দ্বাদশ ভাব হচ্ছে আপনার ষষ্ঠ ভাব। তা সেখানে যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলে সেই জাতকের যার সঙ্গে আপনার বিবাহ হবে তার শয্যা সুখ ভালো হবে না, অর্থাৎ শয্যা সুখ নেই, দাম্পত্য সুখ নেই, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। সেই জন্য বলা হচ্ছে লগ্নভাবে যদি শুভ বা অশুভ গ্রহ থাকেও, কিন্তু আপনার ষষ্ঠভাবে যদি দুটো অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রেও কিন্তু এই
বিষকন্যা যোগ তৈরি হবে। এবং সেটা ক্ষেত্রে এগুলো সবগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রেই বলা হয়েছে। এবং এখানে এই যোগগুলো তৈরি হলে আমি প্রথমে বললাম বৈধব্য যোগ তৈরি হয়, কখনো কখনো সন্তান আসে না, স্বামী কখনো কখনো পরিত্যাগ করে এদেরকে, এবং এদেরকে দেখা যাচ্ছে যে দুরাচারিণী বলা হয়, বা যাদের তারা সাধারণত অনেক সম্পর্কে জড়িয়ে যায় এরা, এবং সেই জন্য একাধিক প্রণয় বা নিষিদ্ধ সম্পর্কে এরা সাধারণত তৈরি করে। এবং এরা লাগাম ছাড়া ব্যভিচার এবং বিলাসবহুল এবং উন্মাদ জীবনযাপন করে এরা, এবং এই বিষকন্যা যোগ যাদের তৈরি হয়। এবং এরা সাধারণত বংশ মর্যাদা এবং কিন্তু কুল এইগুলো কিন্তু হানি করে এদের এই যোগের কারণে। অর্থাৎ একটা বংশের যে মর্যাদা রয়েছে, নাম রয়েছে, সেইগুলো কিন্তু তারা নষ্ট করে এই যোগ যদি কারোর ক্ষেত্রে দেখা দেয়। আচ্ছা, এই বিষকন্যা যোগ আমি আবার বললাম ছেলেদের ক্ষেত্রেও একটা কানেকশান পাই। দেখবেন যে সকল ছেলে অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে যে সকল ছেলেরা, তাই সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের টেন্ডেন্সি কাজ করে। অশ্লেষা নক্ষত্রে দেখবেন ছোটোবেলায় এরা খুব ভালো থাকে, ধীরে ধীরে সমস্যার মধ্যে চলে যায়। কখনো কখনো এই যোগের কারণে তার অনেক চিন্তা ভাবনা ভুল হয়ে যায়, মনে রাখতে পারে না, অনেক সময় এই কানেকশনগুলো দেয়। চিত্রা নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করে, চিত্রা নক্ষত্র, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের, এই যে বললাম বিভিন্ন ধরনের যে ব্যভিচারী কানেকশানগুলো তৈরি হয় ছেলেদের ক্ষেত্রেও। এবং এগুলো জানতে হবে কত ডিগ্রিতে কোন নক্ষত্রে, যেমন এই নক্ষত্র বললাম, যে অশ্লেষা নক্ষত্র বললাম, চিত্রা নক্ষত্র বললাম, এবং এই চিত্রা নক্ষত্রে কিন্তু 4টে করে পাদ আছে, প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে পাদ আছে, এবং এই প্রত্যেকটা নক্ষত্রের যে মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এই 4টে একে ভাগ করা হয় 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে সেই কোন ডিগ্রির মধ্যে কানেকশান পেল আপনার ওই চন্দ্রটা, সেটা অবশ্যই বিচার্য বিষয়। বিশাখা নক্ষত্রে জানবেন যে কোনো জাতক জাতিকা, বিশেষ করে এখানে জাতকের বলবো, এটা আমরা যেহেতু বললাম এটা জাতকের ক্ষেত্রে, আগেরটা বলছিলাম জাতিকার ক্ষেত্রে, এটা জাতক অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রে কোনো ছেলে জন্মগ্রহণ করলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কানেকশান তৈরি হয়, অর্থাৎ এই ব্যভিচারী বিভিন্ন যে সময় পয়েন্টগুলো বললাম। কখনো কখনো শতভিষা নক্ষত্রে যদি যারা জন্মগ্রহণ করে, শতভিষা রাহুর নক্ষত্র, সেই নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়। অর্থাৎ এই 4টে নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র, অশ্লেষা, চিত্রা, বিশাখা এবং শতভিষা নক্ষত্রে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে, তাহলে তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ওই যে বললাম যে বিভিন্ন ধরনের যে ব্যভিচারী যে আচার, ব্যভিচারী যে সম্পর্ক তৈরি হওয়া, বিভিন্ন যে কানেকশন তৈরি করা, তার উন্মাদ জীবনযাপন করা, এগুলো তাদের মধ্যে কিন্তু তৈরি হয়। এবার এগুলো তো যদি অবস্থান করে, কিন্তু কোনো সময় সেই দোষগুলো খণ্ডনও হয়ে যায়। আর যদি এই কিছু বলবো খণ্ডন কিভাবে হয়, বলছে লগ্নের সপ্তমপতি বা সপ্তম ভাব যদি কোনো শুভ গ্রহ কানেকশান হয়, অর্থাৎ সপ্তম ভাবে যদি কোনো শুভ গ্রহ থাকে বা সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই দোষটা খণ্ডন হয়ে যায়। দ্বিতীয় বলছে চন্দ্রের সাপেক্ষে, অর্থাৎ লগ্নের সাপেক্ষে যেমন সপ্তম ভাব বললাম, চন্দ্রের সাপেক্ষেও যদি সপ্তমভাবে কোনো জাতক বা জাতিকার শুভ দৃষ্টি থাকে, কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু জানবেন এই দোষটা খণ্ডন হয়ে যায়। আর লগ্ন এবং চন্দ্র উভয়ের শুভ গ্রহ যুক্ত হলে, আর কখনো দেখবেন যে লগ্নে শুভ গ্রহ রয়েছে বা চন্দ্রের সঙ্গে শুভ গ্রহ রয়েছে, যেমন বৃহস্পতি গজকেশ্বরী যোগ, তাহলে এইরকম যোগ তৈরি করে রেখেছে, তাহলে সেক্ষেত্রেও জানবেন যে এই বিষকন্যা যোগটা কিন্তু নষ্ট হয়ে যায় বা বিষকন্যা যোগটা কিন্তু ভঙ্গ হয়। কিন্তু একটা জিনিস জানবেন যে বিষকন্যা যোগটা ভঙ্গ হয় ঠিকই, কিন্তু আপনার জন্মছকের যে কানেকশনগুলো বললাম, সেই কানেকশনের পরিপ্রেক্ষিতে তার প্রতিবিধান আছে। এই কোনো সময় দেখবেন যে একটা শুভ যোগ, যেমন গজকেশ্বরী যোগ যদি থাকে একটা জাতক জাতিকার, তাহলে অনেক অশুভ যোগ খণ্ডন হয়ে যায়, কিন্তু তার সঙ্গে যে অশুভ দোষটা যেখানে তৈরি হয়েছে সেখানে নির্দিষ্টভাবে দৃষ্টি থাকতে হবে, না হলে সমস্যা হবে। সেই জন্য একটা জাতক জাতিকার বিবাহের আগে অবশ্যই এই জায়গাগুলো মেনে চলা উচিত। আমরা তো সবসময় জানি হয়তো মাঙ্গলিক দোষেই এই সমস্যাগুলো তৈরি হয়, মাঙ্গলিক দোষে তার বৈবাহিক জীবনে সমস্যা হয়, মাঙ্গলিক দোষ থাকলে সমস্যা হয়,
পঞ্চম ভাবে পীড়িত হয়ে গেলে গ্রহ থাকলে পরে তার সন্তান সমস্যা হয়, বা দেখা গেলো যে তার মধ্যে কোনো ব্যভিচারী দোষ থাকলে পরে তার মধ্যে দেখা গেলো সে তার বিবাহিত জীবন খুব তৃতীয় ব্যক্তি বা বিভিন্ন সঙ্গদোষে সঙ্গে মিশতে চায়, পছন্দ করে, এগুলো কানেকশান, এগুলো বললাম, এগুলো যেমন দোষ, তার থেকে মারাত্মক যোগ এই বিষকন্যা যোগ। এই বিষকন্যা যোগ এই জাতক জাতিকারা দেখবেন যে একই সম্পর্কে বেশি দিন থাকতে পছন্দ করে না, এবং এটার একটা খুব ভাইটাল একটা কানেকশান, যেগুলোর সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ আপনি বিবাহ করবেন বা আপনার সন্তানকে বিবাহ দেবেন, কি ধরনের জাতিকার সঙ্গে বিবাহ দেবেন, কি ধরনের জাতকের সঙ্গে বিবাহ দেবেন, সেটা কিন্তু আগের থেকে যেমন বিচার বিশ্লেষণ করেন আপনার, এখন তো অনেক মানুষ দেখি যে তারা জটুক বিচারের জন্য কিন্তু খুব উৎসাহী হয়ে গেছে এবং জটুক বিচার করে তারা বিবাহ দেয়। কারণ এখন দেখবেন যে প্রচুর মানুষ প্রচুর তার দাম্পত্য জীবনে সমস্যা আছে, এবং দেখবেন যে বিশেষ করে যে ডিভোর্স কেস এখন তো অন্যান্য কেসের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। তাই সুতরাং বিবাহ দেওয়ার আগে আপনার যে পুত্রবধূ আসবে বা আপনি আপনার সন্তানকে যার সঙ্গে বিবাহ দেবেন, বা আপনি আপনার যে সন্তানকে যার সঙ্গে বিবাহ দেবেন না কেন, তার জন্ম ছকের কানেকশান দেখে নেবেন। তার কর্মজীবন কতটা ভালো আছে, তার সন্তানের জায়গা ঠিক আছে কি না, তার বৈবাহিক জীবন কতটা সুখকর হবে, বৈবাহিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো করতে পারবে, এবং বিবাহের পরে তাদের আর্থিক উন্নতি কতটা হতে পারে, তাদের কর্মের জায়গাটা কতটা ডেভেলপ হতে পারে, তাদের ব্যবসার জায়গাটা কতটা বিবাহের পরে উন্নতি হতে পারে, এবং একটা বিবাহের পর দুটো পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, এবং সেই বন্ধনটা কতদিন অটুট থাকতে পারে, এইগুলো কিন্তু প্রত্যেকটা কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। সেই জন্য সন্তানকে বিবাহ দেওয়ার আগে বা যারাই এই বিবাহের মতো একটা এত ভালো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে লিপ্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে আপনার যে আগের অনেক পূর্ব পরিচিত মানুষের সঙ্গে হয়তো বিয়ে করছেন, বা 5 বছর 7 বছর 10 বছর রিলেশনে জড়িয়েছিলেন আপনি, এখন হয়তো তার সব কিছু জানেন এবং বোঝেন, এবং এই মুহূর্তে আপনারা বিবাহ করতে যাচ্ছেন। কিন্তু বিবাহটা কিন্তু জেনে রাখুন পঞ্চম না, ভালোবাসার জায়গা পঞ্চম থেকে দেয়, আর বিবাহের জায়গাটা সপ্তম থেকে দেয়। তাই 2-7-11 কানেকশানে বিবাহ হয়, আর 2-5-11 কানেকশানে প্রেম হয় জীবনে। আর যখন ওই প্রেম করে যখন বিবাহে আবদ্ধ হবেন, তখন ওই 5টা 7th সঙ্গে কানেক্টেড হয়ে 2-5-7-11 কানেকশান পাবে। যদি ওই সপ্তম ভাব 7th পয়েন্টটা যদি আপনার ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, দূষিত হয়, কোনো রকমের পাপযুক্ত হয়, বা এই ধরনের কোনো বিষকন্যা যোগ বা ব্যভিচারী দোষ বা মাঙ্গলিক কানেকশান এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবনটাও কিন্তু ওই ধরনের দুর্বিষহ হবে। আমি অনেক জন্মছক দেখেছি, তারা হয়তো 7 বছর, হয়তো 8 বছর, 10 বছর তারা রিলেশনে থাকার পরে বিবাহ করেছে, কিন্তু সেই বৈবাহিক জীবন 1 মাস কিন্তু টেকেনি, তারপরে কিন্তু তারা কোর্টে কিন্তু দ্বারস্থ হয়েছে। সেই জন্য আপনার জীবনে সেই জায়গাটা যাতে না আসে, তার জন্য কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচারের অবশ্যই প্রয়োজন। আর আমার চেম্বার, আপনারা যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, চেম্বারের জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করবেন, কারণ আমার চেম্বার কাঁচরাপাড়া আছে, ব্যারাকপুর আছে, বিভিন্ন জায়গায় রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, চেম্বারগুলো জানতে পারবেন। আর আমার কাছে বিগত দিনে প্রচুর মানুষ এসছে, সেই প্রচুর মানুষ তারা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছে, তাদের প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আজকে তারা ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। সকলে ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, এটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যোগ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়।
তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো
আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো, পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।